নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সুশ্বেতা। চোখ রাখছি আজকের জলপাইগুড়ির বিশেষ খবরের দিকে। সোমবার ভোর রাতে সুখানি বস্তিতে বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হলো একটি বাড়ি ও একটি সুরক্ষা সীমানা প্রাচীর। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, এদিন ভোর রাত ৩টে নাগাদ পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি বেরিয়ে এসে প্রথমে প্রেম মাহাতোর সীমানা প্রাচীর ভেঙে দেয়। সেখান থেকে প্রতিটি পাশেই ধুমা ছাওয়াতালে বাড়ি ভেঙে দেয়। বাড়ি ভেঙে মজুত রাখা চাল ডাল খেয়ে সব নষ্ট করে দেয়। স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে হাতিটি ভয় পেয়ে ফের জঙ্গলে ফিরে যায়। এদিন বেলা 11টা নাগাদ বনকর্মীরা এসে ক্ষতিগ্রস্ত বাড়ি ও সীমানা প্রাচীর পরিদর্শন করে যান। भैया लेके आया प्रेस को हम लेके आए। खबर देना पड़ेगा, शूटिंग जाएगा एकदम बापा के ऊपर में है ना। अरे आज से है और तो যখন ভাঙছিল আমি উঠে গেছি। দাদা ঠিক কি হয়েছে একটু বিশ্লেষণ করে একটু বলুন। হ্যাঁ, গত কাল রাতে আর কি ভোরবেলা ভোরবেলা, আজকে ভোরবেলা তাহলে আজকেই ভোরবেলা। হ্যাঁ, কয়টা সবে তাও? 3টা নাগাদ। 3টা নাগাদ। আচ্ছা, কি হয়েছে? একটাই দাঁতাল হাতি এসে এটা বাউন্ডারি ভেঙে কলা গাছ টেনে নিয়ে যায়। আপনারা তখন কোথায় ছিলেন, কি করছিলেন? আমরা ঘরেই ছিলাম, তারপরে বের হয়নি। হ্যাঁ, জানলা দিয়ে দেখলাম বড় বড় হাতি, দাঁতাল হাতি কলা গাছ টেনে নিয়ে যায়। আপনারা কি আতঙ্কে ছিলেন ওই সময়? হ্যাঁ, আতঙ্কে তো ছিলাম। এর আগেও কি এখানে ভেঙেছিল? হ্যাঁ, এর আগে এইদিকে ভেঙে নেই কোনাটাতে। কোনায় ভাঙছিল। আপনার তো এই যে সীমানা সুরক্ষা প্রাচীর যেটা, সেটা কেমন ক্ষতি হয়েছে? এইখান তো প্রায় 60-70 হাজারের উপরে আর কি, লাখ টাকার মতো লাগবে আর কি। ভালোই ক্ষতি হয়েছে। ভালোই ক্ষতি হয়েছে। কি নাম আপনার? প্রেমনাথ মাহাতো। এটা কোন এলাকা? এটা সুখানি বস্তি এলাকা। বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামল হিন্দু জাগরণ মঞ্চ। এদিন জলপাইগুড়ি শহরের বাবুঘাটে জমায়েত করে এক প্রতিবাদ মিছিল বের হয়। শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে পৌঁছয়। উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে এদিন মিছিলের মধ্যে দিয়ে হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার আর্জি জানান। এদিন হিন্দু জাগরণ মঞ্চের তরফে পাঞ্চালী দেব শিকদার নাম বলেন, বিগত কয়েক মাস ধরেই বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে। উপরিউক্ত বিষয়ে আজকে জেলা শাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতিকে একটি ডেপুটেশন দেওয়া হয়। আমরা চাই বাংলাদেশ সরকারকে চাপে রাখুক ভারত সরকার, এটাই চাই। লড়বে
বাংলাদেশে বিগত বেশ কয়েক মাস ধরে হিন্দুদের ওপরে অমানবিক অত্যাচার চলছে, তাদের দোকানঘর লুটপাট করা হচ্ছে, প্রাণে মেরে ফেলা হচ্ছে, বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, মহিলাদের ধর্ষণ খুন সব কিছু চলছে, লুটতরাজ চলছে। সেখানে প্র্যাকটিক্যালি কোনো সরকার চলছে না এবং যা ইচ্ছে তাই চলছে। সেই বিষয়ে এবং চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে বাংলাদেশের কারাগারে, তার মুক্তির বিষয়ে এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছবি আমাদের কাছে এসছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, এই সমস্ত বিষয়ে আজ আমরা ভারতের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে একটি ডেপুটেশন পাঠাবো। সেটা আমাদের মাননীয় ডিএম মহোদয়ের মাধ্যমে আমরা পাঠাবো। তার জন্য আজকে সমস্ত সনাতনী যোদ্ধারা একত্রিত হয়েছি। আমরা চাইছি ভারত সরকার অবিলম্বে এই বিষয়ের উপর হস্তক্ষেপ করুক এবং এই প্রতিটি বিষয়ে সেখানে যাতে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হয়, অবিলম্বে যাতে বন্ধ করা হয়, কারণ ওটা তাদেরও মাতৃভূমি, এটা মাথায় রাখতে হবে। ওটা শুধু জেহাদিদের মাতৃভূমি নয়, ওটা বাংলা, ওটা আমাদের হিন্দু ভাইদের, বোনেদের, মায়েদের মাতৃভূমি। সেই মাতৃভূমিতে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের জাতীয় পতাকার প্রতি তারা যে অবমাননা করেছেন তার জন্য তাদের কঠিন সাজা পাওয়া উচিত এবং আমাদের বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশে চলছে সেটা অবিলম্বে বন্ধ করা উচিত। যে অরাজকতা চলছে, ভারত সরকার যাতে সেখানে ইন্টারফেয়ারেন্স করে, এটাই আমাদের দাবি। কড়া পদক্ষেপ দাবি করছেন, কারণ একটা সার্জিক্যাল স্ট্রাইকের কথাও উঠছে বিভিন্ন মহল থেকে। আমরা কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি যাতে সনাতনীদের উপর কোনো রকম আঘাত দেশে না হয়। আমাদের দেশেও কিন্তু যারা সংখ্যালঘু তাদের প্রতিও কিন্তু আমরা কোনোদিন কোনো রকম আঘাত হানি না, এটা মাথায় রাখতে হবে। ভারতীয় বিভিন্ন পণ্য সেখানে বর্জন করা হচ্ছে, পুড়িয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, এই ধরনের অভিযোগও উঠে আসছে সেখান থেকে। ভারতের পণ্য যে তারা বর্জন করছেন, ভারত থেকে যদি আলু পেঁয়াজ রপ্তানি টোটালি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের লোক কি খেয়ে থাকতে পারবেন, খেয়ে পড়ে থাকতে পারবেন? এটা তাদের চিন্তার বিষয় আছে। কাজেই তাদেরও উচিত, ওখানেও তো কিছু ভালো মানুষ আছেন, তাদেরও উচিত এটা প্রতিকার করা, কারণ ওখানে প্র্যাকটিক্যালি একটা জেহাদি সংগঠনের হাতে চলে গেছে একটা গোটা দেশ। আচ্ছা, কোন কোন সংগঠন আপনারা এসেছেন? আজ হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু সমাজ, এছাড়া আরও অনেক সংগঠন আছে, আমাদের ABRSM আছে, তারপরে সীমান্ত সুরক্ষা আছে, সবাই আছে এখানে আমাদের সমস্ত। আমার নাম পাঞ্চালী দেবশিকদার নাগ, আমি হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গ প্রান্তের দায়িত্বে আছি। বাংলাদেশে বিগত বেশ আলুর বীজ এবং সারের দোকানে পরিদর্শন ব্লক প্রশাসন আধিকারিক, কৃষি অধিকর্তা, জেলা পরিষদ কৃষি অধিকর্তা। কোথাও ভেজাল আলু বীজ বাজারে বীজের ছাড়ালে বিক্রি হচ্ছে কিনা, সার্টিফাইড বীজের দাম ন্যায্য রয়েছে কিনা, পাশাপাশি আলু চাষে প্রয়োজনীয় সারের দাম ঠিকঠাক রয়েছে কিনা, সারের পরিমাণ কী অবস্থায় রয়েছে তা সরজমিনে খতিয়ে দেখলেন ধূপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জয় প্রধান, কৃষি অধিকর্তা তিলক বর্মন, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মমতা সরকার বৈদ্য এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য। ধূপগুড়ি সুপার মার্কেট মোড় এলাকায় অভিযান শুরু হয় এবং ধূপগুড়ি ফারাকাটা রোডের বেশ কিছু দোকানেও খোঁজ নেওয়া হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। ধূপগুড়ি বাজার এলাকায় কৃষি দফতরের পক্ষ থেকে 2 থেকে বাজার নজরদারিতে নিয়োজিত করা হয়েছে বলে জানানো হয়েছে, যাতে বাজারে কোনো বীজের মূল্যবৃদ্ধি বা সারের কালোবাজারি খোঁজ সহজেই মেলে। माथा के ऊपर में आपका आलू रहेगा तो हमको तो टेंशन आ जाएगा, तो हम कम रेट पे बेचते रहेगा।
স্যার আজকে এই যে ভিজিটটা করলেন সারের দোকান, বীজের দোকান, এইগুলো নিয়ে মূলত কি কি জিনিস খতিয়ে দেখা হবে? এটা আমরা মানে শিডিউলড এবং আমি রুটিন ভিজিট, আমার ইন্সপেকশন, মার্কেট ইন্সপেকশন, যেমন এই মুহূর্তে মানে আলুর বীজগুলো কি রেটে বিক্রি হয়, কত কত মানে বিভিন্ন বিভিন্ন ধরনের আলু হয়, ওদের কত রেট আছে, মার্কেটে কী রকম রেট, তার সঙ্গে আমাদের সার প্রোডাকশনটা মানে সারের স্টকটা ঠিক আছে কি আছে না, কত ডিম্যান্ড আছে, সেই ডিম্যান্ড অনুযায়ী আমাদের স্টক থাকবে কি থাকবে না এবং কত রেট হবে, সেই জন্যই আমরা আজকে আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ ম্যাডাম আছেন, কৃষি কর্মদক্ষ, এবং আমাদের এডি সাহেব, আমরা এবং পুলিশ প্রশাসন থেকে আমরা জয়েন্ট ভিজিট করেছি। কি পেলেন স্যার এখন পর্যন্ত? আমরা দেখলাম যে মার্কেট থেকে ইনকোয়ারি করার পরে, ইন্সপেকশন করার পরে একটু বুঝলাম যে যতই ডিমান্ড হলেও আমাদের এখানে স্টকস আছে। তো বিষয়টা এটাই হচ্ছে যে স্টকস হলেও মানে মিনিমাম যে রেট আছে সেই রেটে কৃষকরা কী পাক, এটা সার পাক, এটাই আমাদের উদ্দেশ্য। তো বলছি কিছু কিছু ক্ষেত্রে যেমন বীজের কারসাজি হচ্ছে, মানে অন্য জায়গার বীজ অন্য প্যাকেটে আসছে, মানে যেটা গত বছর বা তার আগের বছরও দেখা গিয়েছিল, এখনো পর্যন্ত কোনো রকমের মানে এইরকম আমরা আজকে তো এসে দেখলাম, সেরকম আমরা মানে কিছু আমরা পেলাম না, কিন্তু তবু মানে আমাদের যে ইন্সপেকশন আছে রেগুলারলি থাকবে। এই আমাদের ইন্সপেকশন যদি রেগুলারলি থাকলে এরকম সমস্যা আশা করি হবে না। ঠিক আছে। माथा के ऊपर में आपका आलू रहेगा तो हमको तो टेंशन आ जाएगा, तो हमको कम रेट पे बेचता रहेगा। কড়া একটা ছবি হবে। আবাস যোজনার তালিকায় নাম নেই, ধূপগুড়ি বিডিও অফিসে ধর্নায় বৃদ্ধ দম্পতি। ধূপগুড়ি ব্লকের গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাঙ্গাপাড়ার বাসিন্দা 84 বছর বয়সী ধনেশ্বর রায় তার স্ত্রী দুনোবালা রায়কে সাথে নিয়ে সোমবার ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে ধর্নায় বসেন। 84 বছর বয়সে এসেও ভ্যান রিক্সা চালিয়ে স্ত্রীকে নিয়ে সংসার চালাচ্ছেন তিনি। ছেলে তাদের থেকে আলাদা থাকেন। ধনেশ্বর রায়ের অভিযোগ, আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও তার নাম কেটে দেওয়া হয়েছে। ঘর প্রাপকের তালিকা থেকে কেন নাম কাটা গেল সেজন্য বিডিওর সাথে দেখা করতে এসেছেন। তার দাবি, আমরা অঞ্চলের মধ্যে অত্যন্ত গরিব, ভ্যান রিক্সা চালিয়ে খাই, ভাঙা ঘরে থাকি, বর্ষার জল পড়ে। এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়ে এলাকার পঞ্চায়েত সদস্য তাহেরা বেগম জানিয়েছেন, ওনাদের নাম কেটে যায়, আমারও মন খারাপ। অত্যন্ত গরিব নিরীহ মানুষ ভাঙা ঘরে থাকেন। পরিবারের একটি জব কার্ড রয়েছে, একই জায়গায় ছেলের পাকা বাড়ি। এটা দেখেই প্রশাসনের তরফে নাম কেটে দেওয়া হয়েছে। এটা নাকি গাইডলাইন রয়েছে। আমরা জনপ্রতিনিধি, আমাদের মানুষ নিয়ে চলতে হয়। এভাবে যদি নাম বাতিল হয় তাহলে সমস্যা হবে। যদিও এই বিষয়ে ধূপগুড়ি বিডিও সঞ্জয় প্রধান জানিয়েছেন, ছেলের পাকা বাড়িতে থাকে না। আধিকারিকদের তরফে সার্ভে করা হয়েছে, উনি দাবি করেছেন উনি বঞ্চিত হয়েছেন, কিন্তু গাইডলাইন দেখে সমস্ত কিছু করা হয়েছে। পরবর্তীতে যদি কোনো সুযোগ থাকে তাহলে ওনাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। নিয়মের বেড়াজালে প্রশাসনের দিকে তাকিয়ে এই ঘর পাওয়ার আশায় এই বৃদ্ধ দম্পতি। আপনার নাম বলবেন? ধনেশ্বর রায়। আচ্ছা, কোথায় বাড়ি? গাদম অঞ্চল। এখানে এই ধর্নায় কেন বসলেন আপনি? হ্যাঁ, এখানে বসে আছেন কেন আপনারা? এটা কিসের জন্য বসে আছে? এক মতো আজকে ভিডিওর সাথে দেখা করবার জন্য। মানে কি বলবেন ভিডিও সাহেবের সঙ্গে দেখা হলে কি বলবেন? বলবো কি, যে আমার নামে যে ঘরটা আছে সেই ঘরটা থেকে আমার নামটা থেকে কাজে আমি তো ওই গাদম অঞ্চলের ভিতরে গরিব তো ইয়ে করি। হ্যাঁ, আমার মতো গরিব। কি করেন আপনি? হ্যাঁ, আপনি কি কাজ করেন? আর যে ভ্যান আছে, ভ্যানকার চালি খাই। হ্যাঁ, টুকটুক করে ভ্যানকার চালি খাই, মাটির বাড়ি কাজ করবার যাই, মাটি তো নেয় না, আর বেশ করে কেটে খয়া বাড়ি ফেলে যায়। হ্যাঁ, তো কী করি, ওই ভ্যানকান ধরিয়ে রাখছি, টুকটুক করে এনে ভাড়া বাড়ি খাই। হ্যাঁ, আর ঘরটা আমার ভাঙি পড়ে যাচ্ছে, কিন্তু ঘরটা ভালো করেও পাচ্ছি। বিডিও সাহেব দেখা করলেন আপনাদের সাথে? ভিডিও সাহেব কি দেখা করছে? হ্যাঁ, কিন্তু তো আসেই নাই। আসে নাই না, আসলে তো আমি পরিষ্কার করে করলাম। আপনার ওই ভাঙা ঘরে থাকতে কতটা কষ্ট? এখন তো শীতকাল, এখন তো শীত পরে তো তাও ঢাকা যাচ্ছে, বর্ষাকালে তো আকার পেলেছি ঢাকা দিবে নাকি, ঢাকা দিয়ে তারপর ঘরটা নোবা নাকি, তার নাহলে তো জল উঠুরে ঘরটা। এর আগে দেখছিলেন নাম ছিল আপনার ওই লিস্টে?
হ্যাঁ এর আগে নাম ছিল ঘরে পাওয়ার লিস্টে? হ্যাঁ ছিল তো। মানে এখন আবার হঠাৎ করে জানলেন নাম নাই? হ্যাঁ এরা হঠাৎ করে পুলিশ বল তোর নামটা কাটা পড়ছে। হ্যাঁ আপনার নাম? হ্যাঁ কি নাম আপনার? ধনেশ্বর রায়। কোথায় বাড়ি? নামটা কেটে গেল সেটা তো আমরা জানি না। তো আমি ওই 28শে নভেম্বর আমি রিজেক্ট একটা লিস্ট পেলাম। এই লিস্টটা দেখেই দেখতেছি ওনাদের নাম কেটে গেছে। তো এই নামটা কেটে যাওয়ার পরেই আমার কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল যে এতদিন থেকে আমার 20 বছর বিয়ে হওয়ার হচ্ছে, এতদিন থেকে আমি দেখতেছি ওনার দুইজনেই ওনারা আর কি ভ্যান চালিয়ে খায়, ঠিক আছে, এখনও মাঠে ওরা খায়। তো ওই যে ওনাদের নামটা 3 বার সার্ভে হওয়ার পর নামটা কেটে গেল। ওনার ছেলে পাকার ঘর, আর উনি কিন্তু একেবারেই গরিব নিরীহ মানুষ, ভাঙা ঘরের চালে এখনও নিচে বাস করে। তো এত কষ্ট করে ওরা মানে সংসার যাপন করে। তো ছেলের পাকার বাড়ি, জব কার্ড একটা, ঠিক আছে, এই একটা জব কার্ড ফ্যামিলি একটা দেখেই ওনারা কেটে দিলেন। এটা নাকি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে যেটা ইনস্ট্রাকশন দিছে সেই ইনস্ট্রাকশনে ওরা কাজ করতেছে ওনারা। তো ওখান থেকে আমি এখানে বিআইও সাহেবের কাছে আসলাম। উনি এখানে বলছেন যে আমাদের যেটা ইনস্ট্রাকশন দিয়েছেন ওই ইনস্ট্রাকশনে আমরা কাজ করছি। তো কি ইনস্ট্রাকশন? যে পাকার যদি ঘর থাকে, ওয়াল যদি পাকা থাকে, ফ্লোর পাকা থাকে, তাহলে কিন্তু জব কার্ড যদি একটা থাকে ফ্যামিলি এক, সেই নামটা কিন্তু রিজেক্ট করে দিতে হবে। তো এই যে এভাবে যদি রিজেক্ট করে দেওয়া হয় তাহলে তো এরকম অনেক আছে। উঠান একটা, যাদের জমি কম থাকে তারা তো একটা উঠানেই বসবাস করবে। আজকাল কোন ছেলেটা যখন ইনকোয়ারি অফিসার যায়, অগ্নি সাহেব আমাদের বিওলার, আমি বলেছি স্যার আপনি যখন ইনকোয়ারি যাবেন একটু ভিতরের আন্তরিকতা দিয়ে একটু দেখবেন, বিচার করবেন। তারপরে একটা ঘর পাশে একটা ঘর, সেই ঘরটা দেখে আপনি নামটা কেটে দিলেন, এভাবে কি করে হয়? আমরা যাব, আমরা এখন কি বললো প্রশাসন, কি বললো? আপনি তো এসেছিলেন। শুনেন, আমি আগে বলি যে আমরা ফিল্ডে যাই, আমাদেরকে ফেস করতে হয়। গ্রাম পঞ্চায়েতে আমরা বাস করি, ওদের কথা আমাদের শুনতে হয়। 5 বছর আমাদেরকে ওদেরকে নিয়ে চলতে হবে। কিন্তু এখানে প্রশাসন কি বলল? প্রশাসন বলল যে ইনস্ট্রাকশন যেটা সেটাই আমরা সেই ইনস্ট্রাকশনে আমরা কাজ করছি। তো এভাবে যদি কাজ করতে থাকে তাহলে গ্রামের মানুষগুলাই মারা পড়বে। যারা মরবে, যারা গরিব তারা গরিবেই থাকবে। কি বললো ওনারা আজকে? ওরা বললো ঠিক আছে দেখা যাবে বিষয়টা, কমপ্লেনটা করেন। কমপ্লেন করার পর আপনার নাম ও পরিচয়টা বলবেন। আমার নাম হচ্ছে তাহেরা বেগম, আমি গাদং 1 নং গ্রাম পঞ্চায়েতে 15-234 নং বুথের একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার। একজন ধর্নায় বসেছে, সেটা নিয়ে কি বলবেন স্যার? ধর্নায় যে উনি বসেছেন, উনি দাবি করছেন ওনাদের ওখানে মানে ছেলের পাকা বাড়ি, উনি মানে পাকা বাড়িতে থাকে না। যে গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী এই সার্ভে করা হয়েছিল আগে 2018 সার্ভে। তার সঙ্গে প্রথমবার একটা মানে আমাদের আধিকারিক লেভেলের একটা সার্ভে হয়েছে, আর এবারও একটা আধিকারিক লেভেলের একটা সার্ভে হয়েছে। উনি দাবি করছে যে উনি বঞ্চিত হয়েছে, কিন্তু আমার মনে আছে যে কোথায় না কোথায় কি আমাদের যে আইন ভিতরে একটু ক্লাস হয়েছে, সেজন্য এরকম হতে পারে। ডেফিনেটলি আমাদের রুরাল হাউজিংয়ের যে প্রক্রিয়া আছে এটা এখনই সমাপ্ত নয়, এটা আরও আমার কন্টিনিউ থাকবেই পরবর্তীতে। ডেফিনেটলি ওনাদের যে দাবি করতেছে, ওনাদের সমস্যার শুনে নিতে পারি আমরা। ডেফিনেটলি এরকম যদি ফিউচারে আমরা মানে এরকম সুযোগ সুবিধা পাই যে কয়েকজনকে আমরা যদি এক্সট্রা কোটা আমরা পাই, তাহলে সেক্ষেত্রে ওনাদের এটা আমি করি। হ্যাঁ আচ্ছা, ওইটা দিও না ইয়ার। এখনকার মতো এ পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। প্রতিদিন বদলায় পৃথিবী, গ্রাম হোক বা শহর, জল হোক বা পাহাড়। আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার
দূরতম প্রান্ত আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর। যখনই হোক যেখানে হোক আমরা থাকছি আপনার জন্য। প্রতিদিন সন্ধ্যে 7টায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে, গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে। জলপাইগুড়ি এক্সপ্রেস, সচেতন থাকুন, সংযুক্ত থাকুন।